প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আগের ক্লাসগুলোতে কঠিনের প্রসারণ এবং তরলের প্রসারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং আয়তন আছে। তরল পদার্থের ক্ষেত্রে কি দেখেছিলাম? তরলের আকার নেই কিন্তু আয়তন আছে। এবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি দেখব? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু গ্যাসের কোনো আকারও নেই, আয়তনও নেই। গ্যাসের কোনো আকারও নেই, আয়তনও নেই গ্যাসীয় পদার্থে। তাহলে কি আছে? আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের গোটা আয়তন জুড়ে সে জায়গাটা দখল করবে। অর্থাৎ আমরা একটা গ্যাসকে যদি এরকম ছোট্ট পাত্রে রাখি তাহলে ওই গোটা পাত্র জুড়ে গ্যাসটা আয়তন দখল করবে। যদি আমরা এরকম বড় পাত্রে রাখি তাহলে ওই গ্যাসটাকে যদি এই পাত্রে ঢোকাই তাহলে গোটা পাত্র জুড়ে সে কি করবে? জায়গাটা দখল করে নেবে। অর্থাৎ এর কোনো নির্দিষ্ট আয়তনও নেই, আকার তো নেই, আয়তনও নেই। তাহলে কি আছে? এর নির্দিষ্ট কিন্তু ভর আছে। অর্থাৎ এই পাত্রে গ্যাসীয় পদার্থটা যা ভর ছিল আমরা এই পাত্রে কনভার্ট করার পরেও গ্যাসের ভরটা কিন্তু একই থাকবে। এই দুই পাত্রে গ্যাসের ভরটা কিন্তু একই থাকবে। এর কারণ হচ্ছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি ছিল, তাই ওদের আকার ছিল। তরল পদার্থের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল কঠিনের তুলনায় কম ছিল, তাই আকার ছিল না কিন্তু আয়তন ছিল। এবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা খুবই দুর্বল, কম থাকে, তাই এদের কোনো আকারও থাকে না, আয়তনও থাকে না। তো এবারে এই আকার আয়তন থাকে না এবং অণুগুলোর মধ্যে দুর্বল আকর্ষণ হওয়ার জন্য এদের সঞ্চরণশীলতাটা খুব বেশি হয়। তাই কঠিনের ক্ষেত্রে কোন পদার্থের আয়তনের যতটুকু প্রসারণ হচ্ছিল তরলের ক্ষেত্রে তার আমরা দেখেছিলাম 10 গুণ। কঠিনের তুলনায় তরলের ক্ষেত্রে 10 গুণ বেশি। 10 গুণ বেশি আয়তনের প্রসারণ। কঠিনের তুলনায় তরলে 10 গুণ বেশি, আর তরলের তুলনায় আবার দেখব আমরা গ্যাসের ক্ষেত্রে 100 গুণ বেশি। অর্থাৎ আমরা কঠিনের তুলনায় তাহলে কত হয়ে যাচ্ছে? কঠিনের তুলনায় সরাসরি যদি হয় 10 আর 100 তাহলে 10 গুণিত 100 তার মানে 1000 গুণ বেশি। কঠিনের তুলনায় গ্যাসীয় পদার্থের প্রসারণটা, আয়তন প্রসারণটা 1000 গুণ বেশি। তাই এক্ষেত্রে আমরা তরলের ক্ষেত্রে যেমন আমরা পাত্রে রেখে উত্তপ্ত করতে হচ্ছিল, এখানে আমরা পাত্রে রেখে উত্তপ্ত করব, কিন্তু তরলের প্রসারণটা দুই ধরনের পেয়েছিলাম, একটা আপত আর একটা প্রকৃত। আর এখানে যেহেতু আমরা এর তুলনায় 1000 গুণ বেশি, অর্থাৎ 1000 এর তুলনায় আমরা 1 কে যদি বাদ দিয়ে দিই হিসাবে খুব একটা হিসেব গন্ডগোল হবে না। তাই আমরা গ্যাসীয় পদার্থের প্রসারণের ক্ষেত্রে আপত প্রকৃত কথাটা উল্লেখ করি না, শুধুমাত্র আমরা গ্যাসীয় প্রসারণ বলি। আমরা গ্যাসীয় পদার্থের প্রসারণ এই কথাটাই বলি। এবং এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আমরা গ্যাসীয় পদার্থের প্রসারণটা উল্লেখ করার সাথে সাথে আমরা কোথা থেকে শুরু করেছি, আমার স্টার্টিং পয়েন্টটা কত, সেটা কিন্তু এখানে খুব ভাইটাল। কারণ কঠিন বা তরলের ক্ষেত্রে আয়তনের যে প্রসারণ সেটা ছিল সুষম প্রসারণ, ইউনিফর্ম। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণটা অসম হয়, সুষম হয় না, নন ইউনিফর্ম। অর্থাৎ প্রথমে আমরা গ্যাসীয় পদার্থকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখি, রেখে 1 ডিগ্রি উত্তপ্ত করি, গ্যাসের প্রসারণ যা হবে, যদি প্রথমে তাকে 50 ডিগ্রিতে রাখি, রেখে 51 পর্যন্ত বৃদ্ধি করি, মানে 1 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে প্রসারণ কিন্তু সমান হবে না গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, যেটা কঠিন বা তরলের ক্ষেত্রে
হতো। তাই কঠিন বা তরলের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতাটা উল্লেখ করার কোনো প্রয়োজন হতো না, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমাকে প্রসারণে অবশ্যই প্রাথমিক উষ্ণতাটা উল্লেখ করতে হবে। এবার কোন একটা পাত্রে গ্যাস আছে, তাহলে ওই গ্যাসটাকে আমার বর্ণনা করতে গেলে, জানতে গেলে, ধরো এই পাত্রটাতে আমার গ্যাস আছে, তাহলে এই পাত্রের গ্যাসটাকে জানতে হলে, বুঝতে হলে আমাকে কতগুলো ভৌত রাশির প্রয়োজন হয়। সেই ভৌত রাশিগুলো হচ্ছে: 1 গ্যাসের চাপ, প্রেসার, 2 গ্যাসের আয়তন, এই চাপটাকে আমরা পি অক্ষর দ্বারা প্রকাশ করি, আয়তনটাকে ভি, গ্যাসের উষ্ণতা টেম্পারেচার টি, আর গ্যাসের ভর সেটাকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করি। তাহলে এই 4টে ভৌত রাশির সাহায্যে কোন পাত্রের গ্যাসীয় পদার্থকে বর্ণনা করা হয়, জানা যায়। তো এবারে এখানে আমরা কঠিন বা তরলের ক্ষেত্রে দেখেছিলাম যে উষ্ণতা বৃদ্ধিতে কঠিন বা তরলের আয়তন প্রসারণ হয়। এখানে গ্যাসের ক্ষেত্রে শুধু যে উষ্ণতা বৃদ্ধিতেই তরলের গ্যাসীয় পদার্থের আয়তনের বৃদ্ধি হয়, প্রসারণ হয়, তা কিন্তু নয়। এখানে চাপের সঙ্গেও কিন্তু আয়তনটা সম্পর্কযুক্ত, অর্থাৎ এর ভিত্তিতে আমরা এই যে 3টা ভৌত রাশি, এটা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আমরা একটা ভর যদি নিয়ে নিই গ্যাসের ক্ষেত্রে, তাহলে এই যে 3টা ভৌত রাশি, এই 3টা ভৌত রাশির মধ্যে সরাসরি দুটো ভৌত রাশির মধ্যে সম্পর্ক পাবো যে কোনো একটাকে ধ্রুবক করে, অর্থাৎ যে কোনো দুটোর মধ্যে সম্পর্ক করবে একটা ধ্রুবক, অর্থাৎ এই দুটোর মধ্যে সম্পর্ক যখন করবে এটা ধ্রুবক, এই দুটোর মধ্যে সম্পর্ক যখন করবে এটা ধ্রুবক, এই দুটোর মধ্যে সম্পর্ক করবো তখন এটা ধ্রুবক। তাহলে এর ভিত্তিতে আমরা 3টে সূত্র পাবো গ্যাসের। তো প্রথমে যে সূত্রটা পাবো সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলস ল তোমরা ক্লাস 10এও পড়েছো। সূত্রটা কি সম্পর্কিত? সূত্রটা হচ্ছে চাপ আর আয়তন সম্পর্কিত। যখন এই নির্দিষ্ট ভর, আমরা যে সূত্রটাই বলি না কেন, ভরটা আমার নির্দিষ্ট থাকবে। তাহলে যদি উষ্ণতাটা ঠিক থাকে, অপরিবর্তিত থাকে, পরিবর্তিত না হয়, উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে দেখব যে ওই গ্যাসটার আয়তনটা অর্থাৎ কিরকম হবে। ধরো এইরকম একটা পাত্রে আমরা গ্যাস নিয়েছি, নিয়ে এই গ্যাসটা এখানে একটা পিস্টন দ্বারা আবদ্ধ করা আছে, অর্থাৎ এখানে চাপটা পি, আয়তনটা হচ্ছে ভি। এবার যদি আমরা ওই পিস্টনটার উপরে চাপটাকে একটু বাড়িয়ে দিই, অর্থাৎ এখানে চাপ দিলাম পিস্টনটার উপরে, তাহলে চাপ দিলে পিস্টনটা নিচে নামবে। নিচে নামলে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার চাপটা যদি পি ড্যাশ হয়, আয়তনটা কি হয়ে গেল? ভি ড্যাশ। অর্থাৎ চাপ বাড়ালাম, তাহলে আয়তনটা কমে গেল। তাহলে একটা ভৌত রাশি বাড়ছে, একটা ভৌত রাশি কমছে। তাহলে কি সম্পর্ক যুক্ত? একটা ভৌত রাশির সঙ্গে আরেকটা ভৌত রাশি, যেহেতু একটা বাড়ছে একটা কমছে, তাহলে ব্যস্ত সম্পর্ক যুক্ত। যদি আমরা এটাকে আবার উপরে নিয়ে যেতাম, চাপ কমিয়ে দিতাম, তাহলে আয়তনটা বাড়তো। তাহলে আয়তনের সঙ্গে চাপের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক যুক্ত, কিন্তু উষ্ণতাটা স্থির থাকতে হবে। তাহলে বয়েলের সূত্রটা কি? নির্দিষ্ট ভরের কোন গ্যাসীয় পদার্থের স্থির উষ্ণতায়, যদি উষ্ণতা স্থির থাকে, তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসীয় পদার্থের আয়তনটা তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে। আর একবার বলছি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসীয় পদার্থের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তনটা তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। এই হচ্ছে আমার বয়েলের সূত্র, যখন কিন্তু এম ও পি স্থির, গ্যাসের ভর আর উষ্ণতা স্থির। তাহলে এটা সমানুপাতিকে যদি সমান করি, তাহলে একটা ধ্রুবক দিতে হয় কে বাই পি। এই ধ্রুবকটা হচ্ছে সমানুপাতি ভেদ ধ্রুবক। সমানুপাতি তাহলে এটা কোনাগুনি গুণ করলে পিভি সমান সমান কনস্ট্যান্ট, কে ধ্রুবক। তাহলে এটার কথার মানে যে যদি উষ্ণতা স্থির থাকে, তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই চাপ আর আয়তনের গুণফলটা ধ্রুবক থাকবে। অর্থাৎ
কোন একটা নির্দিষ্ট ভরের গ্যাসের যদি আমরা উষ্ণতাটা স্থির করে নিই, উষ্ণতাটা একই করে নিই, তাহলে সেক্ষেত্রে দেখব যে কোন একটা জায়গায় গ্যাসটার আয়তন ছিল V1, চাপ ছিল P1, সেখান থেকে পরিবর্তন করে তার চাপটা হয়ে গেল P2, আয়তনটা হয়ে গেল V2। তার মানে এখানকার চাপ আর আয়তন এই থ্রু আউট, এখানকার উষ্ণতা T, এখানকার উষ্ণতা T, আর আমরা তো এমটা নিয়েছি নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে দেখব যে এখানকার চাপ আয়তনের গুণফল, এই লাইনটা বলে যে এখানকার চাপ আয়তনের গুণফল P1 V1 আর এখানকার চাপ আয়তনের গুণফল P2 V2 দুটোই সমান হবে। তাহলে এই হচ্ছে আমার বয়েলের সূত্রের গাণিতিক রূপ, অর্থাৎ আমরা এই সূত্রের সাহায্যে বয়েলের সূত্র সংক্রান্ত আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে পারবো। ক্লিয়ার? তাহলে এখান থেকে যেটা থাকে, যে অঙ্কটার থাকে, যে টাইপের অঙ্কগুলো থাকে, অর্থাৎ তোমাকে এখানে চারটে, প্রথমে চাপ, প্রথমে আয়তন, পরে চাপ, পরে আয়তন, অর্থাৎ চারটে ভৌত রাশি মধ্যে তোমাকে তিনটে বলে দিবে, একটা তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে। তো এখানে বেসিক্যালি যে অঙ্কগুলো থাকে সেটা হচ্ছে কোন পুকুর বা হ্রদ বা নদীর ক্ষেত্রে অঙ্ক বলে। কি বলে যে আমরা জানি যে একটা হ্রদের তলদেশে বা পুকুরের তলদেশে একটা বুদবুদ তৈরি হলো, বায়ুর বুদবুদ। তাহলে সেই বুদবুদটা যখন উপরে উঠে আমরা দেখব যে বুদবুদটা আকারে আস্তে 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 বাড়তে থাকে। তার মানে তলদেশে আয়তন কম ছিল, যত উপরে উঠবে আয়তন বাড়ছে, তার মানে উপরের চাপটা কম। তো এটা এই টাইপের অঙ্কগুলো করতে হলে আমাকে মনে রাখতে হবে দুটো জিনিস। এক হচ্ছে, দেখো এ একটা পুকুর, পুকুরের তলদেশে একটা বুদবুদ তৈরি হয়েছে, সেই বুদবুদটার আয়তন ছিল V1, বুদবুদটা ক্রমশ উপরে উঠছে, তাহলে ক্রমশ উপরে উঠলে তার আয়তনটা বাড়ছে, বাড়তে বাড়তে V2 হয়ে গেল। এখানে পুকুরের তলদেশে নিচের চাপটা হবে যে বায়ুমণ্ডলের চাপের সঙ্গে এই যে জলের যে চাপ, অর্থাৎ এতটা জল আছে এই গভীরতা, সেই জলের চাপটা কিন্তু যোগ হবে, হয়ে মোট চাপ হবে নিচের চাপটা। তাহলে যদি আমার হয়তো দেখা গেল যে নিচের চাপটাকে আমরা P1 বলছি, P1 সমান সমান হবে কত? P1 সমান সমান হবে যে বায়ুমণ্ডলীয় চাপ যদি P0 হয়, তার সঙ্গে এই জলের চাপটা হচ্ছে H ইন্টু জলের ঘনত্ব হচ্ছে 1 ইন্টু অভিকর্ষ ত্বরণ G। আমরা জানি জলের চাপ হয় HDG, যেখানে ডিটা হচ্ছে ঘনত্ব, এখানে জলের ঘনত্ব আমরা 1 ধরে নিই সবসময়, তাহলে H ইন্টু 1 ইন্টু G। এই গেল মোট চাপ নিচে, আর উপরের চাপটা হবে শুধু বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপটা আমরা কি, উপরে শুধু বায়ু চাপ দিচ্ছে, জল কিন্তু চাপ দিচ্ছে না, এখানে নিচে জল প্লাস বায়ু, বায়ু উপর থেকে চাপ দিচ্ছে প্লাস এতটা জল চাপ দিচ্ছে, ফলে এটা মোট চাপ। আর উপরের চাপটা হচ্ছে P0, অর্থাৎ এখানকার P2 ইকুয়ালস টু হচ্ছে P0। এবার আমরা বয়েলের সূত্র অনুযায়ী লিখতেই পারবো যে P1 V1 সমান সমান হচ্ছে P2 V2। এইভাবে আমরা বসিয়ে দিলে, অর্থাৎ P1 এর মানটা হচ্ছে আমার এটা, আর V1 এর মানটা আমরা এখানে অ্যাকচুয়ালি ব্যাস বলে দিবে তোমাকে, বুদবুদের ব্যাস। তাহলে বুদবুদের ব্যাস যদি বলে দেয়, এখানে ব্যাসটাকে যদি আমরা D1 বলি, তাহলে এখানকার আয়তনটা হয়ে যাবে V1 সমান সমান একটা গোলকের আয়তন যা হয় 4/3 পাই r কিউব, আর r ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে যা হবে। আর উপরের আয়তনটা, এখানে যদি ব্যাসটা হয় D2, তাহলে এটা আমরা লিখতে পারবো V2 সমান সমান 4/3 পাই D/2 তার কিউব। অর্থাৎ এখান থেকে এবার আমরা P1 এর মান বসিয়ে দিলাম, এটা V1 এর মানটা এটা বসালাম, আর P2 এর মানটা P0 বসিয়ে দেবো, আর V2 এর মানটা এটা বসিয়ে দেবো। এইগুলোর মধ্যে হয় তোমাকে H বের করতে বলবে, আর না হলে এই D2 টা বের করতে বলবে। এই দুটোর মধ্যে কোন একটা জিনিস বের করতে বলবে, বসালে কিন্তু চলে আসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই গেল আমাদের বয়েলের সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের কৌশল। এবারে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ক্লাস 10-এ ছিল কিন্তু জিনিসটা তোমরা হয়তো অতটা বুঝতে পারোনি, সেটা হচ্ছে বয়েলের সূত্রটাকে আমরা লেখচিত্রের সাহায্যে বিভিন্নভাবে প্রকাশ করব। কি হবে সেইগুলো দেখব। তো প্রথমে যদি আমরা দেখি যে একটা সমীকরণ নিচ্ছি, তোমরা ক্লাস 9-এ করেছো, সেটা হচ্ছে 3x plus 2y equals to 12। এই যে সমীকরণটায় দুটো চলরাশি আছে x আর y, তাহলে এই সমীকরণটাকে বলা হয় সহ সমীকরণ
বা দ্বিচল একঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে তোমরা লিখতে লেখচিত্র করার সময় 2y সমান সমান 12 মাইনাস 3x বা y সমান সমান 12 মাইনাস 3x বাই 2 দিয়ে এখানে তোমরা কি করতে, একটা টেবিল করতে, টেবিল করে x এর বিভিন্ন মান বসাতে, x এর মান 0 যদি বসাও তাহলে y এর মান এখানে 0 বসিয়ে দিলে এটা 6। যদি দেখা যাচ্ছে যে x এর মান তুমি 4 বসালে তাহলে y এর মান কত হয়ে যেত 0। যদি এখানে 2 বসালে তাহলে 3 দুগুণী 6, 6 তাহলে 3। তাহলে এইরকম বিভিন্ন মান পেতে, তাহলে এই মানটা যদি তোমরা লেখচিত্রে বসাতে, অর্থাৎ এই মানগুলো x এর মান 0, y এর মান 6, এগুলো মানগুলো বসালে এইরকম কতগুলো বিন্দু পেতে। দিয়ে এটা বসালে একটা এরকম সরল রেখা পাওয়া যেত। তাহলে অর্থাৎ আমরা বলতেই পারি যে এই সমীকরণটা একটা সরল রেখার সমীকরণ। তো এই সমীকরণটাকে আমরা সাধারণভাবে আমরা জেনারেলি যেটা লিখি সেটা তোমরা দ্বিঘাত সমীকরণ পড়েছো শ্রীধরাচার্যের, সেটা ছিল কি, সাধারণ রূপটা ছিল ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। সেই রকমই এই যে সমীকরণটা সাধারণ রূপকে আমরা এইভাবে লিখি y equals to mx plus c, অর্থাৎ এটার মতোই দেখো এই সমীকরণটা এরকমই হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে 6 মাইনাস 3 এর 2x, যদি এটাকে সাজিয়ে লিখি মাইনাস 3 এর 2x প্লাস 6, অর্থাৎ এটাকে আগিয়ে দিলাম এটাকে পরে দিলাম। তাহলে এটার মতোই হচ্ছে না, y সমান সমান এটাকে আমরা m বলছি mx প্লাস একটা c ধ্রুবক। তাহলে এই সমীকরণটা এর অনুরূপ, অর্থাৎ এটা একটা সরল রেখার সমীকরণকে নির্দেশ করবে, যে সরল রেখাটা y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে। তাই এটাকে বলা হয় y অক্ষের ছেদিতাংশ সরল রেখার সমীকরণ। y অক্ষের ছেদিতাংশ সরল রেখার সমীকরণ। এবার যদি দেখা যায় যে এই ধ্রুবক পদটা নাই, 12টা নাই, তাহলে কি হতো, 12 না থাকলে এখানে যদি আমরা তাহলে y equals to হয়ে যেত কত, মাইনাস 3x/2। তাহলে x এর মান 0 বসালে y এর মানও কি পেতাম আমরা, 0 পেতাম। অর্থাৎ যদি 0 0 হয় তার মানে সরলরেখাটা এই বিন্দু দিয়ে যেত, অর্থাৎ সরলরেখাটা তখন কি মূল বিন্দুগামী হতো, মূল বিন্দু দিয়ে যেত। অর্থাৎ আমরা এই সমীকরণটায় c এর মান যদি 0 হয়, c না থাকে, তাহলে y equals to mx হবে। তাহলে y equals to mx টা মূল বিন্দুগামী সরলরেখাকে নির্দেশ করবে। অর্থাৎ এটা হচ্ছে y অক্ষকে ছেদ করবে একটা সরলরেখা, এটা মূল বিন্দুগামী সরলরেখাকে নির্দেশ করবে। যদি এবারে কোনো জিনিস হয়তো y equals to 4 আছে, তাহলে কি করতাম আমরা টেবিলে, সেক্ষেত্রে y এর মানটা বারবার কি বসাতাম, 4, x এর মান যা খুশি বসাতাম। তাহলে এটা বসালে কি রকম আসবে দেখো, x এর মান -2, y এর মান 4, হয়তো এই লাইনটা 4, x এর মান 0 তে y এর মান 4, x এর মান 5 এ y এর মান 4, অর্থাৎ এই রকম একটা সরলরেখা পেতাম। তাহলে সরলরেখাটা কি, সরলরেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। অর্থাৎ y equals to 4 মানে কি, y এর মান একটা ধ্রুবক, অর্থাৎ আমরা এটাকে লিখতেই পারি যে y সমান সমান c যদি হয় তাহলে এটা y equals to কনস্ট্যান্ট, তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা। একইভাবে যদি আমরা x equals to কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা এই রকম আসবে, y অক্ষের সমান্তরাল সরলরেখা আসবে। তাহলে এটা y অক্ষের সমান্তরাল সরলরেখা। এবারে দেখো আমরা একটা বৃত্ত এঁকেছি, তাহলে এই বৃত্তটার 4টে অংশ, 4টে পাদের 4টে অংশ আছে। এই অংশগুলোকে যদি আমরা কেটে উল্টে দিই, অর্থাৎ এইটুকুটাকে কেটে নিয়ে এইরকম ঘুরিয়ে দিলাম,
তাহলে ঘুরিয়ে দিলে কিরকম আসবে, এইরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। তাহলে এই যে কেটে ঘুরিয়ে দিচ্ছি বৃত্তটাকে, তাহলে এই যে ফিগারটা, এই ফিগারটাকে বলা হয় পরাবৃত্ত, প্যারাবোলা। পরাবৃত্ত প্যারাবোলা বলা হয়। তাহলে এই প্যারাবোলারও কিন্তু সমীকরণ আছে, সেগুলো তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি আছে, সেগুলো দেখবে। এই প্যারাবোলার সমীকরণ হচ্ছে xy সমান সমান কনস্ট্যান্ট যদি হয়, এটা পরাবৃত্তের সমীকরণ। বোঝা গেল? তাহলে এই কটা জিনিসের সাহায্যে আমরা কিন্তু বয়েলের সূত্রটাকে লেখচিত্রে প্রকাশ করব। দেখো, প্রথমে আমরা যে লেখচিত্রটা করব সেটা হচ্ছে 1 নম্বর পিভি লেখচিত্র। অর্থাৎ এই যে প্রথমে যেটা থাকবে সেটা y অক্ষ বরাবর, পরে যেটা থাকবে সেটা x অক্ষ বরাবর। তাহলে আমরা বয়েলের সূত্রে জানি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ গ্যাসের চাপ P আর আয়তন যদি V হয়, তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আর উষ্ণতা যদি স্থির থাকে তাহলে পিভি সমান সমান কনস্ট্যান্ট। তাহলে এবার আমরা P কে আমরা y অক্ষে ব্যবহার করছি, তাহলে P ইকুয়ালস টু y অক্ষে আর V ইকুয়ালস টু x অক্ষে ব্যবহার করছি। তাহলে এই সমীকরণটা কি, তাহলে এই সমীকরণটা কি দাঁড়াচ্ছে, কনভার্ট হচ্ছে। তাহলে P এর জায়গায় y আর V এর জায়গায় কত x, P কে আমরা y অক্ষে আর V কে x অক্ষে, তাহলে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বা এটাকে আমরা xy ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে xy ইকুয়ালস টু কনস্ট্যান্টটা কি, এটা পরাবৃত্তের সমীকরণ। অর্থাৎ এর লেখচিত্রটা কেমন হবে তাহলে, অর্থাৎ এইদিকে আমরা চাপ, এইদিকে আয়তন নিচ্ছি V। তাহলে লেখচিত্রটা কেমন হবে, লেখচিত্রটা হবে পরাবৃত্তাকার। অর্থাৎ পরাবৃত্তাকার মানে এখানেও ছেদ করবে না, এই অক্ষকেও ছেদ করবে না, প্রায় গিয়ে সমান্তরাল হয়ে যাবে। এর জন্য কিন্তু একটা উষ্ণতা কিন্তু স্থির। এবার যদি একাধিক উষ্ণতার জন্য করি এই লেখচিত্রগুলো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু চাপ আয়তনের গুণফল ঠিক থাকবে, কিন্তু টেম্পারেচারটা যদি বেশি হয়, তাহলে এইরকম যদি একাধিক উষ্ণতার জন্য নিই, তাহলে এইগুলো কিন্তু পরস্পরের কিন্তু সমান্তরাল হবে। তাহলে এটা টেম্পারেচার যদি T1, এটা T2, এটা T3 হয়, তাহলে দেখো এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে তার চাপ আয়তনের গুণফল সমান, এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে তার চাপ আয়তনের গুণফল সমান, কিন্তু এর চাপ আয়তনের গুণফল আর এর চাপ আয়তনের গুণফল সমান হবে না, কারণ টেম্পারেচারটা কি আলাদা। আবার এর চাপ আয়তনের গুণফলটা সমান হবে না, কারণ টেম্পারেচারটা আলাদা। এক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এখানে চাপ আয়তনের, এর ক্ষেত্রে চাপ আয়তনের গুণফলটা এর তুলনায় বেড়ে যাচ্ছে, আবার এর তুলনায় এখানকার তুলনায় এর বেশি, এখানকার তুলনায় এর আরো বেশি। তার ফলে আমরা দেখব যে এই টেম্পারেচারটা বেশি, এটা কম, এটা আরো কম, অর্থাৎ T3 টা সব থেকে বেশি, তার থেকে T2, তার T1। তাহলে এরকম দেয় একটা লেখচিত্র অঙ্কন করে দিয়ে বলবে যে নিচের কোনটি সঠিক, তিনটা অপশন দিয়ে দিবে, এরকম একটা দিয়ে দিল, ঘুরিয়ে দিয়ে দিল, একটা সমান দিয়ে দিল, কোনটি নয়। তাহলে তোমাকে বলতে হবে যে এই সম্পর্কটা সঠিক। তাহলে এই গেল আমার পিভি লেখচিত্র। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে P ভার্সেস 1/V লেখচিত্র করব। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী জানি আমরা এই কনস্ট্যান্টটাকে K ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা P সমান সমান K/V, বা এটাকে 1/K ইন্টু 1/V লিখতে পারি এই সমীকরণটাকে। তাহলে এবারে আমরা কি করছি যে এই P কে আমরা সবসময় প্রথমটাকে y অক্ষে বলেছি, P কে y ধরবো, আর পরেরটাকে অর্থাৎ 1/V টাকে আমরা কি ধরবো, x ধরবো। তাহলে এই সমীকরণটা কি দাঁড়াচ্ছে, কনভার্ট হয়েছে, P এর জায়গায় y সমান সমান একটা কনস্ট্যান্ট K ইন্টু 1/V মানে কত, x। তাহলে y ইকুয়ালস টু কত, kx। তাহলে এই সমীকরণটা কার মতো, y ইকুয়ালস টু mx, এই সমীকরণটার মতো। অর্থাৎ তার মানে এই যে m এর জায়গায় এখানে k আছে, m টাকে সরলরেখার নতি বলা হয়, নতি। তাহলে নতি মানে কোণ, x অক্ষের সঙ্গে যে কোণ সরলরেখা। তাহলে এখানে k টা এখানে নতিকে প্রকাশ করছে, তাহলে এটা হচ্ছে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে লেখচিত্রটা যদি অঙ্কন করি আমরা, এইদিকে P, এইদিকে 1/V, তাহলে সরলরেখাটা হবে এইরকম।
তাহলে একটা টেম্পারেচারের জন্য যদি একাধিক টেম্পারেচার আগের মতোই বলে তাহলে আমরা একাধিক আঁকবো, সরলরেখাগুলো আলাদা হবে কিন্তু সবাই মূল বিন্দুগামী হবে, মূল বিন্দু কিন্তু চেঞ্জ হবে না। এখানে হয়তো এটা T1, এটা T2, এটা হচ্ছে T3। তাহলে কোনটা বড় ছোট আমরা যখনই চাপের বা পরের সূত্রটা আমরা চার্লসের সূত্র পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, সেগুলো আমরা পরে দেখব। তাহলে এই গেল আমার P ভার্সেস 1/P লেখা। একইভাবে আমরা কি V ভার্সেস 1/P করতে পারতাম, সেটা মূল বিন্দুগামী সরলরেখা হতো। এবারে আমরা PV ভার্সেস V লেখচিত্র অঙ্কন করব, অর্থাৎ একদিকে P V একদিকে হচ্ছে V। তাহলে আমরা বয়েলের সূত্র কি জানি? PV কনস্ট্যান্ট C, যেখানে M আর T টা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা কি PV কে আমরা y ধরছি, এটা প্রথমটা y অক্ষ, এটা x অক্ষ, আর V কে ধরছি x। তাহলে এখানে কি পেয়ে গেলাম আমরা? y। এই সমীকরণটা কিসে কনভার্ট হচ্ছে? PV কে y ধরছি আমরা, y সমান কনস্ট্যান্ট। তাহলে y কনস্ট্যান্টটা কাকে প্রকাশ করে? এই যে এটা, অর্থাৎ x অক্ষের সমান্তরাল রেখাকে প্রকাশ করে। তাহলে লেখচিত্রটা কেমন হবে? তাহলে এই দিকে আমরা PV নিচ্ছি, এই দিকে নিচ্ছি V। তাহলে এটা x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এটা একটা টেম্পারেচারের জন্য, একাধিক টেম্পারেচার নিলে একাধিক লাইন আসবে, সবই কিন্তু সমান্তরাল হবে। T1, এটা T2, এটা কত? T3। তাহলে এবার আমরা জানি যে এখানে PV যত বাড়বে T এর মানটা বাড়বে, অর্থাৎ এটা বেশি, তার থেকে এটা কম, তার থেকে এটা কম। তাহলে এই হচ্ছে PV ভার্সেস V। যদি আমরা PV ভার্সেস P করতাম তাহলেও কিন্তু একই আসতো, এদিকে V অথবা P যায়নি না কেন, এটা x অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা পাবো। নেক্সট আমরা log P ভার্সেস log V লেখচিত্র। তাহলে আমরা বয়েলের সূত্রে কি জানি? PV কনস্ট্যান্ট যখন M আর T একটা ধ্রুবক। তাহলে এখানে উভয় দিকে যদি লগ নিই, তোমরা ক্লাস 9 এ লগ করেছো, সেক্ষেত্রে জানো। তাহলে এটা লগ নিলে log P V log C। তাহলে এবার আমরা log AB এর ফর্মুলা জানি, log A প্লাস log B হয়ে যায়। তাহলে A এর জায়গায় আমার P, B এর জায়গায় V log C। এবারে আমরা কি করছি যে এই log P টাকে আমরা কি করব বলেছি? এটা প্রথমটা y অক্ষে, এটাকে y ধরবো আমরা, আর log V টাকে আমরা x ধরবো। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে আমার y প্লাস এটা কি x সমান log C। তাহলে এখানে y সমান এটাকে দুই দিকে পাঠাই, তাহলে -x প্লাস log C কে আমরা আর একটা কনস্ট্যান্ট কে ধরে নিলাম, যে log C সমান একটা কনস্ট্যান্ট কি, অর্থাৎ কনস্ট্যান্টের যা খুশি করো, যোগ বিয়োগ গুণ ভাগ লগ নাও স্কয়ার করো, যা করো সব কিন্তু কনস্ট্যান্ট হবে। তাহলে আর একটা কনস্ট্যান্ট, তাহলে y একটা সাম কত হচ্ছে x প্লাস c। তাহলে কোন সমীকরণটা? সেম এটা, y m। m এর জায়গায় কত আছে? এখানে -1, m এর জায়গায় আছে -1, অর্থাৎ নতিটা হচ্ছে কি ঋণাত্মক। অর্থাৎ x অক্ষের সঙ্গে আমরা x অক্ষের সঙ্গে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কোণ হয় তাহলে সেটাকে বলি ধনাত্মক কোণ। অর্থাৎ x অক্ষের সঙ্গে এই যে কোণটা, এখান থেকে এই যে কোণটা, এটাকে বলি আমরা ধনাত্মক কোণ, পজিটিভ কোণ। কিন্তু যদি x অক্ষের সঙ্গে কেউ এই রকম কোণ করে, অর্থাৎ এই দিকে ক্লকওয়াইজ ডিরেকশনে কোণ যদি হয়, তাহলে এই কোণটাকে বলবো আমরা নেগেটিভ কোণ। অর্থাৎ এই রকম একটা কোণ উৎপন্ন হবে, অর্থাৎ নেগেটিভ নতিযুক্ত এটা কি পাবো আমরা? y অক্ষকে ছেদ করবে এরকম একটা সরল রেখা পাবো। অর্থাৎ লেখচিত্রটা আমরা আঁকবো log P ভার্সেস log V। তাহলে লেখচিত্রটা হবে আমার এইদিকে log P, এইদিকে হচ্ছে log V। তাহলে লেখচিত্রটা এইরকম একটা লেখচিত্র পাবো। অর্থাৎ এই যে নতিটা, এই নতিটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঋণাত্মক নতি। তাহলে এই হচ্ছে আমার log P ভার্সেস log V লেখচিত্র। এই গেল আমার বয়েলের সূত্রকে বিভিন্ন লেখচিত্রের সাহায্যে প্রকাশ। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের ক্লাসে আমরা গ্যাসের যে প্রসারণের চার্লসের সূত্র এবং চাপের সূত্র সেইগুলো নিয়ে